ঢাকায় এখন সময়টা ব্যস্ততায় ভরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। রাজনৈতিক কর্মসূচি, দলীয় বৈঠক আর নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে দিনগুলো দ্রুত পার হয়ে যাচ্ছে। কিন্তু এই বাস্তবতার মাঝেও একটি অভাব নীরবে তাকে তাড়া করছে। দেশে ফেরার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও তার পা পড়েনি শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত শহীদ মইনুল রোডের সেই আঙিনায়, যে জায়গাটির প্রতিটি ধুলোবালির সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের প্রথম স্মৃতি। সেই ঠিকানাটি আজ অস্তিত্বহীন। এই না পাওয়ার কষ্ট হয়তো ভেতরে ভেতরে ভাঙছে তারেক রহমানকে। একই সঙ্গে আরেকজন মানুষ প্রতিদিন সেই স্মৃতির ভারে ক্ষয়ে যাচ্ছেন। তিনি নুরুল আমিন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়ি চালক। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের লাল ইটের বাড়িটি ছিল নুরুল আমিনের কর্মস্থল, আবার জীবনের বড় অংশ জুড়ে থাকা এক আবেগের ঠিকানা। আলাপে স্মৃতির ঝাঁপে খুলে তিনি ফিরে যান বহু বছর আগের দিনগুলোতে। তার কণ্ঠে তখনও স্পষ্ট ব্যথা। তিনি মনে করেন 17 বছর আগে নির্যাতনে বিধ্বস্ত অবস্থায় কারাবন্দী তারেক রহমান যখন এই বাড়ি ছেড়ে যান, তখন তিনি ছিলেন এক তরুণ রাজনীতিক। সময়ের ব্যবধানে সেই মানুষটি আজ পরিণত নেতা। দীর্ঘ নির্বাসনের জীবন শেষে গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন। কিন্তু যে বাড়িটি ছিল তার শৈশব, কৈশোর আর তারুণ্যের নীরব সাক্ষী, সেটির কোনো চিহ্ন আজ আর নেই। দেশে ফিরে তারেক রহমান পেয়েছেন বিপুল জনসমর্থনের প্রকাশ। রাজধানীর 300 ফিট এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি। যেখানে গেছেন সেখানে নেমে এসেছে মানুষের ঢল। কিন্তু এই আনন্দের আবহ কাটতে না কাটতেই তার জীবনে নেমে আসে গভীর শোক। 30 ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন ঐতিহাসিক জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। শহীদ মইনুল রোডের বাড়িটি তারেক রহমানের কাছে কতটা প্রিয় ছিল তা বোঝা যায় নুরুল আমিনের স্মৃতিচারণে। 1992 সাল থেকে খালেদা জিয়ার গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করা এই মানুষটি জিয়া পরিবারের খুব কাছ থেকে সব দেখেছেন। তিনি বলেন, বাইরে থেকে বাড়িটিতে ঢোকার সময় তারেক রহমানের চোখে মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠত। শৈশবের সেই আঙিনা তাকে টানত গভীরভাবে। নিজের রুচি আর পছন্দে তিনি বাড়িটির নানা পরিবর্তন করেছিলেন, সাজিয়েছিলেন নিজের মতো করে। এই বাড়িটি শুধু একটি পারিবারিক বাসভবন ছিল না, এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব সাক্ষী। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর জিয়াউর রহমান পরিবার নিয়ে এই বাড়িতে ওঠেন। পরবর্তীতে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হয়েও এখানেই বসবাস করেন তিনি। 1975 সালের 3 নভেম্বর বন্দিত্বের ঘটনা এবং 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, সব ঘটনার ছাপ বহন করে এই বাড়িটির প্রতিটি ইট পাথর। 1981 সালে 30 মে জিয়াউর রহমানের শাহাদতের পর সংসদের সিদ্ধান্তে বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। টানা 38 বছর এই বাড়িটি ছিল জিয়া পরিবারের প্রধান ঠিকানা। এখানেই বড় হয়েছেন তারেক রহমান ও তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো। এখানেই তাদের খেলাধুলা, পড়াশোনা আর রাজনীতির প্রতি আগ্রহের শুরুর দিনগুলো কেটেছে। বাড়িটির সঙ্গে তারেক রহমানের সম্পর্ক ছিল আলাদা মাত্রার। নুরুল আমিন জানান, 2001 সালে তিনি ছাদের একপাশে কয়েকটি কক্ষ বাড়িয়েছিলেন। কাচের দেয়ালে ঘেরা একটি কক্ষ ছিল যেখানে তিনি প্রায়ই বসতেন। ছাদে বসে আড্ডা দেওয়া, একান্ত সময় কাটানো সবচেয়ে প্রিয় ছিল সেই জায়গাটি। সেখানে ওঠার জন্য তিনি ভেতরে আলাদা সিঁড়ি তৈরি করেছিলেন। ছাদের উপর ছিল কাচের শেড, যা জায়গাটিকে আরও আলাদা করে তুলেছিল।
নুরুল আমিনের কাছে তারেক রহমান ছিলেন কেবল একজন রাজনৈতিক নেতা নন, একজন মানবিক মানুষ। তিনি স্মরণ করেন, একদিন ছুটির দিনে তারেক রহমান তাকে নিয়ে চটপটি খেতে বের হয়েছিলেন। নিজেই গাড়ি চালিয়েছিলেন আর চালককে বসিয়েছিলেন পেছনের সিটে। ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ মানুষের মতোই চটপটি খাওয়া, এই স্বাভাবিক জীবনযাপনের আকাঙ্ক্ষা তার মধ্যে সবসময়ই ছিল। বগুড়ার গাবতলীর পৈতৃক ভিটায় কাটানো একটি ঘটনার কথা বলতে গিয়ে নুরুল আমিনের কণ্ঠ ভারী হয়ে আসে। একদিন তাকে খুঁজে না পেয়ে তারেক রহমান 1 ঘন্টা না খেয়ে অপেক্ষা করেছিলেন। পরে এসে হালকা শাসনের সুরে বলেছিলেন তার জন্য সবাই না খেয়ে বসেছিল। এরপর নিজের পাশে বসিয়ে একই থালায় খাবার ভাগ করে খাওয়ান। নুরুল আমিনের ভাষায়, বড় নেতা হওয়ার আগেই তারেক রহমান ছিলেন এক অসাধারণ সংবেদনশীল মানুষ। 2010 সালের 13 নভেম্বর সেই স্মৃতি বিজড়িত বাড়ির জীবনে আসে সবচেয়ে ভয়াবহ দিন। এক নাটকীয় উচ্ছেদ অভিযানে খালেদা জিয়াকে 38 বছরের পুরনো বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নুরুল আমিন ছিলেন সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তার চোখের সামনে পুলিশের দরজা ভাঙা, বাড়ির ভেতরের বিশৃঙ্খলা আর খালেদা জিয়ার কান্নার দৃশ্য আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেদিন তিনি নিজেই গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে গুলশানের বাসায় নিয়ে যান। উচ্ছেদের পর অল্প সময়ের মধ্যেই বাড়িটি ভেঙে ফেলা হয়। বর্তমানে সেখানে সেনানিবাসের কর্মকর্তাদের জন্য 14 তলা বহুতল ভবন দাঁড়িয়ে আছে। যে আঙিনায় এক সময় তারেক রহমান ও কোকর ফুটবল গড়াতো, সেই জায়গাটি আজ পুরোপুরি বদলে গেছে। স্মৃতির সঙ্গে বাস্তবতার আর কোনো মিল নেই। সেই সময় বাড়িতে গিয়ে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও একটি ফেসবুক পোস্টে পুরো চিত্র তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন, উচ্ছেদের পরও বাড়িটি ছিল পরিপাটি গোছানো। খালেদা জিয়ার ব্যক্তিগত কক্ষ, রান্নাঘর, বারান্দা সবখানেই ছিল যত্নের ছাপ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে কিছু জিনিস সাজিয়ে সাংবাদিকদের দেখানো হয়েছিল, যা পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা ছিল। 1/11 পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের অভিঘাত নুরুল আমিনের জীবনেও এসে লাগে। 2019 সাল থেকে তার নিয়মিত কর্মজীবনে ছেদ পড়ে। দীর্ঘদিনের বিচ্ছেদ আর আর্থিক সংকটে পড়ে তার সংসার। বড় ছেলের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় অর্থের অভাবে। এখন বিমানবন্দর এলাকার আশেপাশে ছোটখাটো কাজ করে কোনোমতে জীবন চালাচ্ছেন তিনি। তবু এইসব কষ্টের মাঝেও নুরুল আমিনের বিশ্বাস অটুট। আবেগে কাঁপা কণ্ঠে তিনি বলেন, এই পরিবার তাকে বগুড়ার এক গ্রাম থেকে তুলে এনে সম্মান আর পরিচয় দিয়েছে। তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরেছেন, এটাই তার সবচেয়ে বড় শান্তি। তিনি বলেন, যদি আবার ডাকা হয়, বেতন থাকুক বা না থাকুক, তিনি ফিরে যাবেন। এই পরিবারের সঙ্গেই তার জীবনের অস্তিত্ব জড়িয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।